আমার বেবি চাই মানে চাই, লাগবে মানে লাগবে, এখন মানে এখনই, বলেছি মানে বলেছি, না করলে কান্না করব মানে করবই বলে দিলাম। মনে ভয় ডর নাই তোমার? ও মা, ভয় কেন পাবো? আমি তো হিরো আলমকেই ভয় পাই না, আর আপনাকে ভয় পাবো? তোমার কি আমার হাতে চর খেতে খুব ইচ্ছে করে? আমি ভয় পাই না আপনাকে, আমি যা বলেছি তাই হবে। আমার শাশুড়িকে ভরা সংসার দিতেই হবে, না হলে আপনাকে ন্যাড়া করে দেবো আমি। সাদাত দরজা খুলে ভিতরে ঢুকতেই বুকের ভিতর ধক করে ওঠে ছোঁয়ার। একটু নড়ে চড়ে বসে ছোঁয়া। ভয় পাওয়ারই কথা, মাত্র 16 বছর বয়স ছোঁয়ার। বিয়ের সম্পর্কে ওর কোনো ধারণা না থাকলেও ফুলসজ্জার সম্পর্কে খুব ভালো ধারণা আছে। ছোঁয়ার চাচাতো বোন বিধির কাছে শুনেছে ছোঁয়া, বিধির হাজবেন্ড ফুলসজ্জার রাতে খুব মেরেছিল বিধিকে। মারার কারণটা ছিল সেদিন বিধির পিরিয়ড চলছিল, এতে বেচারি বিধির কোনো দোষ ছিল না, তবুও মার খেয়েছিল বিধি। সাদাতের বোন আর কাজিনরা একটু আগে ছোঁয়াকে যখন এই রুমে এনে বসিয়ে দিয়ে গেছিল, তখন বলেছে আজ ওদের বাসর রাত, বর যা বলবে কোনো প্রশ্ন ছাড়াই শুনবে। ছোঁয়া মাথা নেড়ে সাই জানিয়েছে। বাবার বাড়ি থেকে আসার সময়ও মা, কাকিমা, দাদিমা সবাই পাই পাই করে বলে দিয়েছে বর যা বলবে তাই শুনবি। ছোঁয়া জড়সড় হয়ে বসে মাথায় থাকা লাল রঙের ঘোমটাটা আরো একটু টেনে দেয়। ভয়ে বুকটা টিপ টিপ করছে। সাদাত রুমে ঢুকে ধপ করে দরজা বন্ধ করে দেয়। বিকট শব্দে দরজা বন্ধ হয়ে যায়। কেঁপে ওঠে ছোঁয়া। ঘোমটার আড়াল থেকে এক পলক তাকায় সাদাতের দিকে। কেন জানি উস্কো খুস্কো দেখাচ্ছে সাদাতকে। ঠিক মতো দাঁড়াতে পারছে না, চোখ জোড়াও খুলে রাখতে পারছে না। মনে হচ্ছে এখনই ঢলে পড়ে যাবে। উনি কি অসুস্থ? ছোঁয়ার মন থেকে প্রশ্নটি উদয় হয়। দরজা বন্ধ করে সাদাত দরজায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। গায়ের সাদা শার্টটা ঘামে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে আছে। ফর্সা মুখটা লাল হয়ে গেছে। কপালের রগটা ফুলে উঠেছে। চোখের সাদা অংশটা টকটকে লাল হয়ে গেছে, মনে হচ্ছে রক্ত। ছোঁয়া ঢোক গিলে কাচুমাচু হয়ে বসে। এই ভয়ঙ্কর লোকটার সাথে থাকবে কি করে সে? আপনি কি অসুস্থ ভাইয়া? কিছু লাগবে আপনার? রিনিয়ে রিনিয়ে প্রশ্ন করে ছোঁয়া। সাদাত ঘাড় বেঁকিয়ে তাকায় ছোঁয়ার দিকে। সাদাতের চাউনি দেখে থমকে যায় ছোঁয়া, ভয়ে জমে যায়। লাল লাল চোখ দুটো পাকিয়ে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। ভ্রু দুটো আড়াআড়ি ভাবে কুঁচকে আছে। মনে হচ্ছে এক্ষুনি ছোঁয়াকে টপ করে গিলে খেয়ে নেবে। ছোঁয়া মনে মনে নিজেকে বকতে থাকে, কি দরকার ছিল প্রশ্ন করার। এক পা করে এগিয়ে যাই সাদাত ছোঁয়ার দিকে। ছোঁয়া ভয় বাড়তে থাকে, হাত পা রীতিমতো কাঁপছে। মাথার ঘোমটাটা কখন পড়ে গেছে সে খেয়ালই নেই ছোঁয়ার। মাথা নিচু করে আছে। ছোঁয়ার দৃষ্টি সাদাতের পায়ের দিকে। খাটের কাছে চলে এসেছে। সাদাত দুটো না খুলেই হাঁটু মুড়ে বিছানায় বসে। বলিষ্ঠ হাত দিয়ে এক টানে খাটের সাথে ঝুলানো ফুলগুলো ছিঁড়ে ফেলে। দু হাতে কান চেপে ধরে ছোঁয়া। সাদাত বড় বড় চোখ করে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। ছোঁয়া একটু পিছিয়ে যেতে যাই, সাদাত হাত ধরে ফেলে ছোঁয়ার। চমকে তাকাই সাদাতের দিকে। কি করছেনটা কি কি আপনি? ছোঁয়া ধরে আসা গলায় বলে। সাদাত উত্তর দেয় না, ধাক্কা দিয়ে ফেলে দেয় ছোঁয়াকে। খাটের মাঝখানে পড়ে যায় ছোঁয়া। হকচকিয়ে ওঠে, বড় বড় চোখ করে তাকাই সাদাতের দিকে। সাদাত সেদিকে পাত্তা দেয় না। একটা বালিশ ছোঁয়ার পেটের উপরে রেখে তাতে ভর দিয়ে ছোঁয়ার দিকে ঝুঁকে। চোখ মুখ খিচে বন্ধ করে আছে ছোঁয়া। সাদাতের দুই বাহুতে হাত দিয়ে ধাক্কা দিতে থাকে ছোঁয়া। নিজের সবটুকু শক্তি দিয়ে সরাতে চাইছে সাদাতকে, কিন্তু
এক চুলও নাড়াতে পারছে না। কি কি করছেন কি আপনি? কাঁপা কাঁপা গলায় বলে ছোঁয়া। উত্তর দেয় না সাদাত। ছোঁয়ার হাত দুটো শক্ত করে বিছানার সাথে চেপে ধরে। মুখটা এগিয়ে নেয় ছোঁয়ার মুখের দিকে। বিশ্রী গন্ধ বের হচ্ছে সাদাতের মুখ থেকে। নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম ছোঁয়ার। মুখ ঘুরিয়ে নেয় ছোঁয়া। নিজেকে অসহায় লাগছে খুব। কান্না চেপে রাখতে পারছে না। প্লিজ ছেড়ে দিন আমায়, লাগছে আমার। চোখ দিয়ে পানি গড়াচ্ছে ছোঁয়ার। হাতে প্রচন্ড ব্যথা পাচ্ছে। সাদাত একটা হাত ছেড়ে দেয়। ছোঁয়া ছাড়া পেতেই সেই হাত দিয়ে সাদাতকে সরানোর জন্য ধাক্কা দেয়, কিন্তু এক চুলও সরাতে পারছে না। প্লিজ ছেড়ে দিন। কেঁদে কেঁদে বলে ছোঁয়া। সাদাত ছোঁয়ার ঠোঁটের লিপস্টিক মুছে দেয় বাম হাতের তালু দিয়ে। ছোঁয়ার বুক থেকে আঁচলটা সরিয়ে কাঁধে হাত গলিয়ে দেয়। ছোঁয়া আর নিতে পারছে না। হাউমাউ করে কেঁদে ওঠে ছোঁয়া। কেন এমন করছেন? আমি কি করেছি? সাদাত ছোঁয়ার ঘাড়ে মুখ গুজে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সাদাতের পুরো নিঃশ্বাসটা ছোঁয়ার ঘাড়ে পড়ছে। ভীষণ অস্বস্তিতে পড়ে যায় ছোঁয়া। ছোঁয়ার চোখ মুখ খিচে কান্না করতে থাকে। সাদাতের পুরো শরীরের ভর ছোঁয়ার উপরে ছেড়ে দেয়। ভীষণ কষ্ট হচ্ছে। ছোঁয়ার দম আটকে আসছে। হাত ছেড়ে দেয়। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। তারপর হুট করে ঝড়ের গতিতে উঠে বসলো সাদাত। দু হাত মাথা চেপে বসে থাকে। তুই আমার সাথে এমনটা করতে পারিস না। ছাড়বো না তোকে আদি, খুন করবো তোকে আমি। বিড়বিড় করে বলছে সাদাত। ছোঁয়া তাড়াহুড়ো করে উঠে শরীরে আঁচল জড়িয়ে নেয়। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। এই অমানুষটা কেন এমন করলো? আবারও এমন করবে না তো? আটকে ওঠে ছোঁয়া। এখানে থাকা যাবে না আর। বিছানা থেকে নামতেই দরজায় টোকা পড়ে। নিশ্চয়ই বাবা এসেছে। আমাকে এখানে পাঠানোর সময় তো বলেছিল, ছোঁয়ারে তুই ওনাদের সাথে যা, বুঝলি? আমি পরে গিয়ে তোকে নিয়ে আসবো। এখন নিশ্চয়ই নিতে এসেছে। কান্নার মাঝেও হাসি ফুটে ওঠে ছোঁয়ার মুখে। এক দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। বাবা, আমি আর এখানে থাকবো না বলে সামনে তাকাতেই ছোঁয়ার হাসি গায়েব হয়ে যায়। কারণ দরজার কাছে ছোঁয়ার বাবা নয়, বরং গম্ভীর মূর্ধ বয়সী এক মহিলা দাঁড়িয়ে আছে। হাতে তার খাবারের প্লেট। এই মহিলাটি সাদাতের মা। ছোঁয়াকে এই বাড়িতে আনার পর উনিই মিষ্টি খাইয়েছিলেন। এখানেই থাকতে হবে তোমাকে, বিয়ে হয়ে গেছে তোমার। কর্কশ গলায় বলেন উনি। মাথা নিচু করে ফেলে ছোঁয়া। ইচ্ছে করছে মুখের উপরে বলতে, আপনার এই অমানুষ ছেলের সাথে আমি জীবনেও থাকবো না। কিন্তু উনি গুরুজন। মুখের উপরে বলাটা ঠিক হবে না। সালমা বেগম ছোঁয়াকে ভালোভাবে পরখ করে দীর্ঘশ্বাস ফেলে। বাড়ির গুরুজনদের সামনে যাওয়ার আগে আয়না দিয়ে নিজেকে একবার পরখ করে মাথায় ঘোমটা টেনে তবেই যাবে, বুঝলে? ছোঁয়া মাথা কাত করে বোঝাই, বুঝেছি। এই খাবারগুলো সাধুকে খাওয়াবে। আমার ছেলে সকাল থেকে কিছুই খায়নি। ছোঁয়ার হাতে খাবারের প্লেট দিয়েই উনি দরজা বাইরে থেকে আটকে দিয়ে চলে যায়। ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে। ওরও সারাদিন কিছু খাওয়া হয়নি। ভীষণ খিদে পেয়েছে। এখন কি করবে? এই খাবারগুলো নিজেই খেয়ে নেবে, নাকি সাদাতকে ডেকে খেতে বলবে? ডাকলে যদি আবারও অমন করে? থাক, আর রিস্ক নেবে না ছোঁয়া। ডান পাশে থাকা সোফার পিছনে বসে পড়ে ছোঁয়া। এখানে বসেই খাবারটা খেয়ে নেবে এবং রাতে এখানেই ঘুমোবে, যাতে ওই লোকটা ওকে দেখতে না পায়। প্লেটের ঢাকনা সরাতেই ছোঁয়ার খাওয়ার ইচ্ছেটাই মরে যায়। খুব সামান্য পরিমাণ ভাত, আর তার পাশে করলা ভাজি, করলা ভর্তা, করলা দিয়ে মাছের ঝোল। আচ্ছা, ওই দজ্জাল শাশুড়ি কি আগে থেকেই আঁচ করতে পেরেছিল নাকি, যে আমি ওনার ছেলেকে খাবার না দিয়ে আমিই খেয়ে নেব? কি ধরিবাজ শাশুড়ি রে! এটাও জেনে গেল। একটুখানি খাবো বলে করলার গোডাউন দিয়ে গেল। কাঁদো কাঁদো ফেস করে আবারও খাবারটা ঢেকে রাখে ছোঁয়া। এবার আস্তে আস্তে পা ফেলে খাটের দিকে এগায়। খাবারটা কোনো রকমে খাটের পাশে থাকা টেবিলটাতে রেখে আবার দৌড়ে গিয়ে সোফার পিছনে লুকিয়ে পড়বে।
নিঃশ্বাস বন্ধ করে প্লেটটা টেবিলের উপরে রাখে ছোঁয়া। আর তখনই একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই। সাথে সাথে ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে ছোঁয়া। রুমের মধ্যে আরেকটা রুম, একটা মেরুন রঙের পর্দার আড়ালে আরেকটা দরজা। লোকটা নিশ্চয়ই বাচ্চাদের ধরে এনে পাচার করে দেয়, তাই রুমের মধ্যে রুম বানিয়েছে। বাচ্চাদের ধরে এনে এই রুমেই বন্ধ করে রাখে। ভয়ে ভয়ে গলা শুকিয়ে আসে ছোঁয়ার। ও নিজেও তো বাচ্চা, তাহলে এই লোকটা ওকে পাচার করে দেবে? ভয়ে ভয়ে এক পলক তাকায় সাদাতের দিকে। লোকটা একইভাবে ঘুমিয়ে আছে। ঘুমের ঘোরে আবারও নাক ডাকাচ্ছে। আশ্চর্য! ছোঁয়া ধপ করে শব্দ করে পড়ে গেল, আর পড়ে গিয়ে এত জোরে চিৎকার করলো। আবার বাচ্চাটাও এত জোরে কান্না করছে, তবুও লোকটার ঘুম ভাঙলো না। মরে টরে গেল নাকি? কিন্তু মরে গেলে কি মানুষ নাক ডাকে? নিজের মনের এইরকম বোকা বোকা প্রশ্ন শুনে নিজেই বিরক্ত হয় ছোঁয়া। উফ ছোঁয়া, তুই না সায়েন্স স্টুডেন্ট, স্মার্ট, সুন্দরী, ট্যালেন্টেড, তোর মনে এরকম বোকা বোকা প্রশ্ন মানায় না। এই রাক্ষসটা মরবে? কখনোই না। নিজেকে ধাতস্থ করে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে আস্তে করে দরজাটা খোলে ছোঁয়া। দরজাটা খুলেই অবাক হয়ে যায়। তুতুল বিশাল বড় রুম, ধবধবে সাদা দেয়াল, ফ্লোরও সাদা। বাঁ পাশে কিচেন, ডান পাশে ওয়াশরুম। রুমটার ঠিক মাঝখানে একটা নীল রঙের দোলনা, তাতে বসে আছে 2-3 বছরের একটা পরীর মতো বাচ্চা মেয়ে। কেঁদে কেঁদে মুখটা লাল করে ফেলেছে। ধবধবে সাদা বিছানার চাদর বালিশ, খাটের রংটাও সাদা, যেখানে সাদা একটা কুকুর আর সাদা বিড়াল বিছানায় আদশোয়া হয়ে আছে। মানে শুধুমাত্র কুকুর বিড়ালের জন্য এত সুন্দর একটা খাট, ভাবা যায়? ছোঁয়াকে দেখে বাচ্চাটা কান্নার আওয়াজ বাড়িয়ে দেয়। হকচকিয়ে ওঠে ছোঁয়া। মায়া হয় বাচ্চাটার প্রতি। গাঢ় নীল রঙের একটা ফ্রক পরে আছে, হেয়ার ব্যান্ড দিয়ে আটকানো চুলগুলো আধো খোলা হয়ে আছে। ছোঁয়া বাচ্চার দিকে এগিয়ে যায়, হাত বাড়িয়ে দিতেই বাচ্চাটা ঝাঁপ দিয়ে ছোঁয়ার কোলে আসে, ঠোঁট ফুলিয়ে ফুঁপিয়ে ওঠে। আমার ময়নাটা কাঁদে না? বাবুটার পিঠে হাত বুলিয়ে আদুরে ভঙ্গিতে বলে ছোঁয়া। বাচ্চাটা শান্ত হয়ে যায়, আশ্চর্য হয়ে যায় ছোঁয়া। মুখে ফুটে ওঠে এক চিলতে হাসি। তোমার নাম কি বাবু? আদুরে গলায় বলে ছোঁয়া। বাচ্চাটা অস্পষ্ট ভাষায় বলে, পরে খিদে পেয়েছে সোনা, খাবে? পরি ছোঁয়ার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে ওঠে। সামনের সবগুলো দাঁত উঠে গেছে, হাসলে দুগালে টোল পড়ে। দারুণ একটা বাচ্চা। ছোঁয়া বুঝে যায় বাবুটা খাবে। এই তো কাঁদছিল আর এক্ষুনি হেসে ফেললো। পরীকে কোলে করেই কিচেনে যাই। চুলাই আগে থেকেই দুধ দেওয়া ছিল, একটুখানি গরম করে নেয় ছোঁয়া। ফিডারে দুধ ভরে পিছনে ঘুরে দেখে কুকুর আর বিড়াল ছোঁয়ার পা ঘেঁষে দাঁড়িয়ে আছে। কি বড়লোক কুত্তা বিড়াল, তোরাও কি বড়লোকি দুধ খাবি নাকি? ভ্রুকুচকে জিজ্ঞেস করে ছোঁয়া। কুকুরটা হালকা ঢেউ ঢেউ করে ওঠে আর বিড়ালটাও জিভ বের করে। ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে। এ কেমন কিডন্যাপার রে ভাই? কুত্তা, বিড়াল, পুচকে একটা বাচ্চা, আর আমার মতো একটা কিউট বাচ্চাকে কিডন্যাপ করলো। লোকটার মতলব ভালো না। বাকি দুধটুকু একটি বাটিতে করে কুকুর বিড়ালকে দিয়ে দেয়। বাচ্চাটাকে দুধ খাওয়াতেই আবারও ঘুমিয়ে পড়ে। বিছানায় শুইয়ে দেয় ছোঁয়া। সাদা রঙের একটা কাবার্ড আছে, সাহস করে সেটা খুলে ছোঁয়া। চেঞ্জ করা দরকার। এরকম বধূ বেশে আর কতক্ষণ থাকবে? কাবার্ড খুলতেই অবাক হয়ে যায় ছোঁয়া। সেখানে শুধু শাড়ি আর শাড়ি। দারুণ দারুণ ডিজাইনের সব শাড়ি, কিন্তু এগুলো পরে রাতে ঘুমাবে কি করে? তারপর কাবার্ডের নিচে পাটটা খোলে, সেখানে সব ধরনের ড্রেস আছে। ছোঁয়া গাঢ় নীল রঙের স্কার্ট আর সাদা টি শার্ট নেয়, সেটা পরে ফ্রেশ হয়ে পরীর পাশে শুয়ে পড়ে। কুকুর বিড়াল ছোঁয়ার পায়ের কাছে এসে শুয়ে পড়ে। জানালার পর্দা ভেদ করে এক ঝলক সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় ছোঁয়ার। বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে ফেলে, কিন্তু তাতে বেচারির সূর্যের কোনো হেলদোল নেই। সে তার আঁচ কমাবে না।
আড়ামোড়া ভেঙে লম্বা হাই তুলে উঠে বসে ছোঁয়া। পুরোপুরি চোখ খুলে সামনে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে যায় ছোঁয়ার। কেননা কাল রাতে সেই রাক্ষসটা পরীকে করলা ভাজি দিয়ে রুটি খাওয়ানোর চেষ্টা করেছে, কিন্তু পরীর মুখে নেওয়া তো দূর, তাকিয়েও দেখছে না। মুখ ঘুরিয়ে চোখ মুখ খিচে বন্ধ করে আছে। পাশে কুকুর বিড়াল লেজ গুটিয়ে শুয়ে আছে। তাদের সামনেই করলা ভাজি দিয়ে রুটি ছোট ছোট টুকরো করে মাখানো। ছোঁয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তারা। এই যে মিস্টার রাক্ষস, এরা করলা ভাজি খাবে না। সবাই কি আপনার মতো করলা নাকি? মনে মনে বলে ছোঁয়া, মুখে বলার সাহস নেই। যদি আবার কাল রাতের মতো অভদ্রতা শুরু করে দেয়। পরি ছোঁয়ার দিকে তাকিয়ে মাম্মা বলে ডাকে। ছোঁয়া চমকে ওঠে। সাদাত ভুরু কুচকে ছোঁয়ার দিকে তাকায়। মুহূর্তেই সাদাতের চোখে মুখের রং পাল্টে যায়। ফর্সা মুখটা লাল হতে থাকে, চোয়াল শক্ত করে ফেলে। ছোঁয়া আঁতকে ওঠে। রেগে যাচ্ছে কেন উনি? খাবারের প্লেট ঠাস করে টেবিলে রেখে হনহনিয়ে ছোঁয়ার সামনে গিয়ে দাঁড়ায় সাদাত। এ মেয়ে, তোমার সাহস হলো কি করে এই রুমে আসার? ছোঁয়ার দু বাহু শক্ত করে চেপে ধরে সাদাত। রাগে সারা শরীর থরথর করে কাঁপছে। ভয়ে বুক টিপ টিপ করছে ছোঁয়ার। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। রাক্ষসটা হঠাৎ খেপে গেল কেন? চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে ছোঁয়া। সাহস কোত্থেকে পেলে এই ড্রেস পরার? মেঘের মতো গর্জন তুলে বলে সাদাত। ছোঁয়া ফুফিয়ে কেঁদে ওঠে। হাত দুটো ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। মনে হচ্ছে কোনো বড় পাথরের নিচে চাপা পড়েছে। কেন পড়েছিস বল? কেন পড়লি? তোকে এখন খুন করতে ইচ্ছে করছে আমার। মুখটা আরো একটু এগিয়ে নেয় ছোঁয়ার দিকে। ওদের ঝগড়া করতে দেখে পরি কেঁদে ওঠে। ভয় পেয়ে গেছে বেচারি। পরির কান্নার শব্দ শুনে ছেড়ে দেয় সাদাত। ছোঁয়া রাগে দাঁতে দাঁত চাপে, চোখের পানি মুছে ফেলে। সাদাত পরীকে কোলে নিতে গেলে পরি সাদাতের কোলে যায় না। দৌড়ে ছোঁয়ার বুকের মাঝে লুকিয়ে পড়ে। ভীষণ ভয় পাচ্ছে সাদাতকে। রীতিমতো কাঁপছে বাচ্চাটা। দু হাতে পরীকে আগলে নেয় ছোঁয়া। একটা ড্রেসের জন্য ছোট লোকের মতো করার কি আছে? আমার পরার মতো কোনো ড্রেস ছিল না বলেই পরেছি। আপনার মতো অসভ্য অভদ্র লোকের ড্রেস পরার কোনো ইচ্ছেই ছিল না আমার। সামান্য একটা জামা পরেছি, হীরের গয়না চুরি করিনি। পরীকে দুহাতে আগলে নিয়ে কড়া গলায় বলে ছোঁয়া। এখনো চোখের থেকে পানি গড়াচ্ছে। হাত দুটো ব্যথা হয়ে গেছে। কথাগুলো বলার পর দাঁত দিয়ে জিভ কাটে ছোঁয়া। হায় হায়, কি বলে ফেললাম! এখন এই বন্ধ ঘরে খুন করে ফেললেও কেউ বাঁচাতে আসবে না। এই রাক্ষসটা এখন টপ করে গিলে খাবে ছোঁয়াকে। সাদাত বুকে হাত গুজে চোয়াল শক্ত করে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে সোয়ার দিকে। সাদাতের চাউনি দেখে শুনে ঢোক গেলে ছোঁয়া। এই মেয়ে, আমার মুখের ওপর কথা বলার সাহস একদম দেখাবে না বলে দিলাম, না হলে মেরে পুঁতে ফেল। আবারও চিৎকার করে বলে। পরি আর ছোঁয়া ভয়ে সিটিয়ে যায়। পরীকে ভয় পেতে দেখে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে সাদাত। এই ড্রেস এক্ষুনি খুলে ফেলবা, এন্ড ভালো করে কেচে ইস্ত্রি করে যেভাবে ছিল সেভাবে রেখে দেবা। টাইম 30 মিনিট। হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে সাদাত। পারবো না। বলতে বলতে সাদাতের দিকে তাকায় ছোঁয়া। চাউনি দেখে কথা আটকে যায়। পারবো পারবো। মেকি হেসে বলে ওঠে ছোঁয়া। ননসেন্স। পড়ি, চলে এসো খাবে। বলে সাদাত খাবার আনতে যায়। এই ফাঁকে ছোঁয়া পরীকে কোলে নিয়ে এক দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। একদম রুমের বাইরে এসে থামে। পিছনে তাকিয়ে দেখে কুকুর আর বিড়াল আসেনি। নিশ্চয়ই ওই রাক্ষসটা আসতে দেয়নি। করলা ভাজি খেলে তো মরেই যাবে ওরা। পরী ছোঁয়ার গলা জড়িয়ে ধরে মিটমিট করে হাসছে। পরীর হাসিতে থেমে যায় ছোঁয়া। কে এই মেয়ে? এখানে কেন? সাদাতের সাথে এর কি সম্পর্ক? মেয়ে তো হবেই না, কারণ পাক্কা খবর আছে ছোঁয়ার কাছে। সাদাত ঠিক 1 সপ্তাহ আগে বিদেশ থেকে এসেছে। 1 সপ্তাহের মধ্যে প্রেম করে এত বড় মেয়ে হওয়া তো কোনোভাবেই পসিবল না। তাহলে কে এই মেয়ে? ছোঁয়া পরীর মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবে। তুমি এসব কি জামা পরেছো? এটা তোমার শ্বশুর বাড়ি।
এখানে এসব জামাকাপড় চলবে না, শাড়ি পরতে হবে। চৌধুরী পরিবারের বড় বউ তুমি, এটা মাথা রেখে চলবে। সাবিনা বেগম পরীকে ছোঁয়ার কোল থেকে নিয়ে বলে। ছোঁয়া মাথা নিচু করে ওনার কথা শুনছে। ইস রে, সে শাবানার যুগের সিনেমার ডায়লগ। বলি কি শাশুড়ি মা, যুগ চেঞ্জ হয়ে গেছে, এখন আর কেউ এসব ডায়লগ বলে না। বিড়বিড় করে বলে ছোঁয়া। ছোঁয়াকে বিড়বিড় করতে দেখে ভ্রু কুঁচকে তাকাই উনি। কি বিড়বিড় করছো? এসব বিড়বিড় করা আমার পছন্দ না, আমার ছেলেরও পছন্দ না। কাট কাট গলায় বলেন উনি। ইয়ে আসলে বিড়বিড় করে সরি বলছিলাম। জোরে বললে যদি বলেন, শোনো মেয়ে, আমার আর আমার ছেলের এসব সরি টরি শোনা পছন্দ না। বলেই দাঁত দিয়ে জিভ কাটে ছোঁয়া। জাল্লাদ শাশুড়ি নিশ্চয় রেগে বোম হয়ে গেছে। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে ছোঁয়া। সাবিনা বেগম সরু চোখে খানিকক্ষণ তাকিয়ে থাকে ছোঁয়ার দিকে। ভেবেছিল সহজ সরল, কিন্তু এখন দেখছে আস্ত বদমাস। সাধুকে খেতে ডাকো, আমি খাবার সার্ভ করছি। আর শোনো, আমার ছেলের দিকে নজর দাও। ছোঁয়ার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলেন উনি। ছোঁয়া হাঁপ ছেড়ে বাঁচে। যাক বাবা, বেঁচে গেছি। ইয়ে মানে শাশুড়ি, সাধুকে? স্বামীর নাম জানো না এখনো? এই মেয়ে নাকি সংসার করবে। আমার হয়েছে মরণ। ওনাকে বললাম একটা বৌমা এনে দিতে, আর উনি একটা ফিটার খাওয়া বাচ্চাকে ধরে এনেছে। বেশ জোরে চিবিয়ে চিবিয়ে বলেন সাবিনা বেগম। ছোঁয়া কাচুমাচু হয়ে দাঁড়ায়। শাশুড়ি বকছেন কেন? আপনার ছেলে তো তার নামটা রুমে বাঁধাই করে রাখেনি। আর আমি খুব ভদ্র ভালো মেয়ে, তাই ওনার কাছে নাম জিজ্ঞেস করিনি। মুখটা ছোট করে বলে ছোঁয়া। আমায় উদ্ধার করেছো তুমি। সাধুকে ডেকে নিয়ে এসো, ওর বাবা বসে আছে। যত সব, হাঁটুর বয়সী মেয়ের সাথে নাকি আমার ছেলে সংসার করবে। প্রলাপ বকতে বকতে উনি চলে যায়। ছোঁয়া হাঁপ ছেড়ে বাঁচে। ছোট মোটো একটা টর্নেডো বয়ে গেল আমার উপর দিয়ে। শাশুড়ি তো নয়, যেন ভাঙা রেডিও। তাই তো আপু পালিয়েছে। আপু নিশ্চয়ই আগে থেকেই জানতো এই চৌধুরী পরিবার থেকেই করলার উৎপত্তি, তাই ভেগে গেছে। আমার গুণধর বাবা মা আমাকে ফাঁসিয়ে দিয়েছে। তবে আমার বরটা কিন্তু বেশ কিউট। কোমরে হাত দিয়ে মুচকি হাসে ছোঁয়া। সাদি রুম গোছাচ্ছে। সাদি খুব গোছালো ছেলে, একটুও অগোছালো পছন্দ না ওর। ছোঁয়া দরজার কাছে দাঁড়িয়ে দেখছে সাদিকে। মন দিয়ে কাজ করছে বেচারা। এই মেয়ে, আমার ছেলের দিকে নজর দিচ্ছ কেন? আবারও পিছন থেকে শাশুড়ির কর্কশ গলা শুনে চমকে ওঠে ছোঁয়া। সাদি ভ্রু কুঁচকে দরজার দিকে তাকায়। আপনিই তো বললেন আপনার ছেলের দিকে নজর দিতে, তাই তো নজর দিচ্ছিলাম। আপনি না করলে আর দেব না। ছোঁয়া মাথা নিচু করে রিনিয়ে বলে। ছোঁয়ার কথা শুনে শাশুড়ি বড় বড় চোখ করে তাকায় ছোঁয়ার দিকে। সাদির কপালে তিনটে ভাঁজ ফেলে দীর্ঘশ্বাস ছাড়ে। সাধে কি তোমাকে আমি গাধি বলি? গর্ধপ একটা। বিড়বিড় করে বলে উনি। কথাটা ছোঁয়ার কানে পৌঁছে যায়। এই যে শাড়ি নাও। ছোঁয়ার হাতে এতগুলো শাড়ি ধরিয়ে দিয়ে বলে উনি। শাড়ি দিয়ে কি করবো? ছোঁয়া শাড়ির দিকে এক পলক তাকিয়ে বলে। আমার মাথায় দাও। বলেই উনি চলে যায়। সাদি আবারও নিজের কাজে মন দেয়। ছোঁয়া শাড়িগুলো হাতে রুমের ঠিক মাঝখানটায় দাঁড়িয়ে আছে। কোথায় রাখবে শাড়িগুলো? সাদির ফোন বেজে ওঠে। ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে ফোন রিসিভ করে বেলকনিতে চলে যায় সাদি। ছোঁয়া জোরে শ্বাস টানে। এই রুমের পূর্ব পাশে একটা ছোট আলমারি আছে, সেখানে শাড়িগুলো রেখে আসে। ছোঁয়া এখনো দাঁত ব্রাশ করা হয়নি। গোলাপি রঙের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে ছোঁয়া। কিন্তু ছোঁয়ার দরজায় সিটকিনি লাগান পাচ্ছে না। আটকাবে কি করে? শেষমেশ বাধ্য হয়ে দরজা না আটকেই ব্রাশ করতে থাকে। একেবারে গোসল করে বের হবে, না হলে আবার দরজাল শাশুড়ি বলবে, এই মেয়ে, তুমি চৌধুরী পরিবারের বড় বউ, তুমি গোসল কেন করনি? আমাদের পরিবারের একটা নিয়ম আছে, বড় বউদের দিনে 7 বেলা গোসল করতে হয়।
ওনার এই সব ভাষণ শোনার কোনো ইচ্ছে নেই ছোঁয়ার। সাদি ফোন রেখে টি শার্ট খুলে ফেলে। নতুন জব পেয়ে গেছে, ভেবেছিল কয়েকদিন পর থেকে জয়েন করবে, কিন্তু অফিসের বস কল করে আজকে থেকেই জয়েন করতে বলেছে। তাই এখন একেবারে শাওয়ার নিয়ে রেডি হয়ে খেতে যাবে। তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে সিটকিনি আটকে দেয় সাদি। ছোঁয়া টি শার্ট খুলে গায়ে তোয়ালি জড়িয়ে নায়িকাদের মতো ভাব নিচ্ছে। কেউ যে ভিতরে ঢুকে পড়েছে এদিকে খেয়ালই নেই ওর। সাদি দরজা আটকে পিছনে ঘুরতেই চোখ বড় বড় করে ফেলে। স্টুপিড, তুমি এখানে কেন? ভুবন ভোলানো ধমক দিয়ে বলে সাদি। ছোঁয়া সাদিকে দেখে দু কানে হাত দিয়ে জোরে চিৎকার দিয়ে ওঠে। সাদি ছোঁয়ার মুখ আটকে ধরে। স্টপ স্টপ, করছোটা কি? দাঁতে দাঁত চেপে বলে সাদি। ছোঁয়া চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। কি করছো প্রতিবন্ধীর মতো? কার পারমিশন আমার ওয়াশরুমে ঢুকেছো? হ্যাঁ, দাঁত কটমট করে বলে সাদি। ছোঁয়া সাদির দিকে তাকায়। লোকটাকে এত কাছ থেকে দেখে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। সাদির নিঃশ্বাস মুখে পড়ছে। চোখের ইশারায় হাত সরাতে বলে ছোঁয়া। সাদাত হাত সরিয়ে পিছিয়ে যায়। ননসেন্স। ওয়াশরুমে ঢুকলে দরজা নক করতে হয়, এইটুকু জানো না? বিড়বিড় করতে করতে ওয়াশরুম থেকে বেরিয়ে যায় সাদি। ছোঁয়া লজ্জায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, চোখ তুলে তাকাতেও পারছে না। ছি ছি, লোকটা কি অবস্থায় রেখে ফেললো ওকে। এখন মুখ দেখাবে কি করে ওনাকে? এতটা লজ্জার মধ্যেও দুই হাতে মুখ ঢেকে মুচকি হাসে ছোঁয়া। সাদি ওয়াশরুমের দরজা খুলে বের হতেই মুখোমুখি হয় তনু, সাগর, ইরিন, সাদাতের বেস্ট ফ্রেন্ড রাব্বির। সবাই লাইন ধরে দাঁড়িয়ে ভ্রু কুচকে তাকিয়ে আছে সাদির দিকে। সাদি ওদের দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। তোরা এখানে? এখানে না আসলে তো জানতেই পারতাম না তুই একটা বাচ্চা মেয়েকে ডিস্টার্ব করছিস। রাব্বি সুর টেনে বলে। ফাজলামো করিস না, ভালো লাগছে না কিন্তু। ওদের পাশ কাটিয়ে বিছানায় বসে সাদি। তনু ফ্লোরে বসে সাদির পায়ের উপরে হাত দিয়ে তাকিয়ে থাকে ওদের দিকে। রাব্বি আর সাগর সাদির পাশে বসে। তুই কি ফাজলামো করছিস না? বাচ্চা মেয়ে, ছি ছি ভাইয়া। তনু মুখ গোমড়া করে বলে। তোরা যেমনটা ভাবছিস তেমনটা নয় রে। সাদি বিরক্ত হয়ে বলে। তাহলে কেমনটা বল আমাদের? সাগর বলে। যাবি তোরা এখান থেকে? ধমক দিয়ে বলে সাদি। সাদিকে সবাই খুব ভয় পায়। ওর ধমকে আর কারো কিছু বলার সাহস হয় না। তবুও ওরা যায় না, চুপচাপ বসে থাকে। এদিকে ছোঁয়া শ্যাম্পু আনেনি। এখন যদি চুলে শ্যাম্পু না করে, তাহলে যদি শাশুড়ি মা বলে, বৌমা শ্যাম্পু কেন করনি, তুমি চৌধুরী পরিবারের বড় বউ, ব্লা ব্লা ব্লা। কিন্তু এখন রুমে যাবে কি করে? সাদি ড্রেসিং টেবিলের উপরে শ্যাম্পু দেখেছে ছোঁয়ার। কাপা কাপা হাতে দরজাটা একটু ফাঁকা করে ছোঁয়া, চোখ বন্ধ করে ফেলে। সাধু, ড্রেসিং টেবিলের ওপর থেকে শ্যাম্পুর বোতলটা একটু এগিয়ে দিন না প্লিজ। সেই মুহূর্তেই সাবিনা বেগম সাদির রুমে আসে। আর ছেলেটা বউয়ের মুখে ছেলের নাম শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে। সাদি নিজের নাম সাধু শুনে রাগে চোয়াল শক্ত করে ফেলে। আর বাকিরা সুর টেনে বলে, দাদু, শ্যাম্পুর বোতলটা এগিয়ে দিন না প্লিজ। সাদি ওদের দিকে চোখ পাকিয়ে তাকাতেই সবাই ভোঁ দৌড় দেয়। এই ইডিয়েটটাকে আজকে আমি খুন করবো। সাদি মনে মনে বলে। সাদি আর শ্যাম্পুর বোতলটা এগিয়ে দেয় না। রুম থেকে কোনো সাড়া শব্দ শোনা যাচ্ছে না। ভীষণ বিরক্ত লাগে ছোঁয়ার। একটা শিশু বিপদে পড়েছে, তাকে হেল্প করা কি একটা বুইড়া খাইটাস পোলার কাজ না? সাধু, শুনতে পাচ্ছেন? তবুও কোনো সাড়া নেই। বাধ্য হয়ে ছোঁয়া শ্যাম্পু ছাড়াই গোসলটা সেরে নেয়। শাড়ি পরতে অভ্যস্ত নয় ছোঁয়া, আগে কখনো শাড়ি পরেনি। বিয়ের দিন কাকিমা পরিয়ে দিয়েছিল, কিভাবে পরিয়েছিল সেটাও খেয়াল করেনি ছোঁয়া। কেননা তখন ছোঁয়ার ভীষণ মন খারাপ ছিল। এই লোকটাকে বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। ঘটা করে বিয়ে হয়নি ছোঁয়ার। গ্রামের মেয়ে, এক বোন আর বাবা মা, এই তো ছোঁয়ার পরিবার। গ্রামের বাজারে একটা কাপড়ের দোকান আছে ছোঁয়ার বাবার। সেই দোকান করেই সংসার চলে। মধ্যবিত্ত পরিবারের বাবা মায়ের কাছে মেয়ে মানে বোঝা। বয়স 15-তে পা দিতে না দিতেই বিয়ের তোড়জোড় শুরু করে দেয়। ছোঁয়ার বড় বোন অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। এই মেয়ের বিয়ে দিতে পারছে না। যেখান থেকেই দেখতে আসে
দেখে পছন্দ হয়, কিন্তু আর কোনো খবর থাকে না। সাদির বাবা মাঝে মধ্যেই গ্রামে যায়, ওখানেই তার বাড়ি ছিল আগে। এখন অবশ্য কেউ থাকে না সেখানে। তিনি মাঝে মধ্যেই গিয়ে বাবার কবরটা দেখে আসে। সেদিনও গ্রামে গেছিল। ছোঁয়ার বড় বোন সিমিকে দেখে বেশ ভালো লেগেছিল ওনার। সেদিনই মিষ্টি ফলে নিয়ে বাড়ির বিয়েতে প্রস্তাব রাখে। ছোঁয়ার বাবা মায়ের খুশি আর দেখে কে। খুশিতে লাফাতে লাফাতে বিয়েতে হ্যাঁ বলে দেয়, সিমিকে না জানিয়েই। সাদির বাবা বলে দেয় শুক্রবারই তিনি ঘরোয়া ভাবে বিয়ে দিয়ে বউ নিয়ে যাবেন। সেই কথাই শেষ। সিমি এই কথা জানার পর কোনো রিয়াক্ট করে না, এমনকি ছেলের ছবিও দেখতে যায় না। অতঃপর শুক্রবারে বরযাত্রী চলে আসার পরই সিমির বাড়ি থেকে চলে যায়। বরযাত্রী বলতে 10 জন আসে। শফিক চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন। তাকে সবটা বলে ছোঁয়ার বাবা। তিনি কিছুক্ষণ ভেবে ছোঁয়ার সাথে বিয়ের কথা বলে আর ঘটনাটা কাউকে জানাতে না করেন, কারণ তিনি বাড়ির কাউকে সিমির ছবি দেখাননি। গোসল ছেড়ে কোনো রকমে শাড়ি পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ছোঁয়া, আর সামনেই শাশুড়িকে কড়া চোখে তাকিয়ে থাকতে দেখে ছোঁয়া শুকনো ঢোক গেলে এই মহিলা আবার রেগে গেছে কেন। ছোঁয়া কাছুমাছু হয়ে দাঁড়িয়ে আছে ওয়াশরুমের সামনেই। সামনে আগানোর সাহস পাচ্ছে না। শুকনো একটা ঢোক গেলে ছোঁয়া। ওখানে দাঁড়িয়ে আছো কেন? কর্কশ গলায় বলে ছোঁয়াকে। না মানে আমি কি কিছু। ছোঁয়া আমতা আমতা করে বলে, না মানে আমি কি? স্বামীর নাম মুখে নিতে নেই, জানো না তুমি? ছোঁয়া ফোঁস করে শ্বাস নেয়। হ্যাঁ শাশুড়ি, আপনি না তখন আমি আপনার ছেলের নাম জানি না বলে বকলেন, তাহলে এখন কেন বকছেন? আমি তো আমার জামাইয়ের নাম জানি, মিস্টার সাধু। ছোঁয়া শাশুড়ির দিকে এগিয়ে আসতে আসতে বলে। কথা শেষ হওয়ার সাথে সাথে ধপ করে পড়ে যায় ছোঁয়া কাপড় বেঁধে। কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে সাদি ব্যালকনি থেকে রুমে আসে। শাশুড়ি বড় বড় চোখ করে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। আল্লাহ গো, কোমরটা ভেঙে গেল গো, এখন আমাকে কে দেখবে? ও মা গো, তোমার মেয়ের কোমর ভেঙে গেছে গো, আর জীবনেও তোমার মেয়ের বিয়ে হবে না গো। ছোঁয়া কান্না করতে করতে প্রলাপ বকতে থাকে। শাশুড়ি থ মেরে দাঁড়িয়ে আছে। কি বলছে এই মেয়ে? শাট আপ। সাদি একটা ধমক দেয়। কেঁপে ওঠে ছোঁয়া। এক ধমকেই চুপসে যায়, চোখে মুখে খিচ বন্ধ করে ফেলে। শাশুড়ি ভ্রু কুচকে সাদির দিকে তাকিয়ে আছে। যে যেটাই কমফোর্টেবল নয় তাকে সেটা পড়তে কেন বলো তুমি মা? সাদি মায়ের দিকে তাকিয়ে বলে। কেন বলবো না? শাড়ি পরতে না পারলে বিয়ে কেন করেছো? গম্ভীর গলায় বলেন। ও তো ইচ্ছে করে আমার গলায় ঝুলে পড়েনি, তোমরা এনেছো। বিয়ে দেবে না আমায়? দিব্যি দিয়ে বিয়ে করালে তো ওর দোষ কোথায়? তোমরা দিব্যি টিব্বি দিয়ে বিয়ে করিয়েছো, ওকেও নিশ্চয় ওর ফ্যামিলি ট্যাপে ফেলে বিয়ে দিয়েছে। এইটুকু বাচ্চা মেয়ে বিয়ের কি বোঝে? চিৎকার করে বলে সাদি। সাবিনা বেগম ছেলের দিকে তাকিয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। সাদি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। তোমরা ওকে এই বাড়িতে এনেছো, তো আমার দায়িত্ব ওকে মানিয়ে নেওয়া। তোরও তো দায়িত্ব ওকে তোলার। সাবিনা বেগম বুকে হাত গুজে বলে। আমার কোনো দায়িত্ব নেই, আমি আগেও বলেছি এখনো বলছি, আমি মেনে নিতে পারছি না, সময় চাই আমার। তো আমারও সময় চাই। তাহলে ওর বাড়িতে দিয়ে এসো। সাদি বিরক্ত হয়ে বলে। ছোঁয়া কাঁদো কাঁদো ফেস করে দুজনের কথা শুনছে। এই মহিলা তো সাংঘাতিক। ছেলেকেও একইভাবে কথা শোনায়। কথা শোনানোটাই যেন মহিলাটির একমাত্র কাজ। এনিওয়ে আমি খাবো, অফিস যেতে হবে। তোমাদের মেলোড্রামা শেষ হলে খেতে দিও আমায়, না হলে বলো আমি রান্না করে খাচ্ছি। বিছানায় বসে বলে সাদি। তোর পিচ্ছি বউটাকে ঠিকঠাক শাড়ি পরিয়ে নিচে আয়, আমি খাবার রেডি করছি। ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে চলে যায় উনি। ছোঁয়া উঠে দাঁড়ানোর চেষ্টা করে, আবারও শাড়িতে বেঁধে পড়ে যায়। সাদি বেশ বিরক্ত হয়। প্রতিবন্ধী তুমি? সাদির এরকম প্রশ্নে হকচকিয়ে ওঠে ছোঁয়া। ছোট ছোট চোখ করে তাকায় সাদির দিকে। সাদির রুমে থাকা টিভিতে শাড়ি পরার ভিডিও ওপেন করে দেয়। আই হোপ এবার পারবে বলেই চলে যায়। সাদির চুলগুলো ভেজা। গোসল করলো কোথায়? সাদির উপর ক্রাশ খায় ছোঁয়া। লোকটা রাগি রাগি গলার কথাগুলো দারুণ লাগে। ছোঁয়ার বুকের বাঁ পাশে হাত দিয়ে মুচকি হাসে। ভালোবাসার অনুভূতি কেমন হয় জানা নেই ছোঁয়ার। প্রেমে পড়ার বয়স এটা, আর এই বয়সেই বিয়ে হয়ে গেছে ওর। তাই ভালোবাসা
ক্রাশ, ভালো লাগা এসব বোঝে না, তবে এটা বুঝতে পারছে এই গোমড়ামুখো লোকটাকে খুব ভালো লেগে গেছে, যাকে বলে মারাত্মক ভালো লাগা। ভিডিও দেখে দেখে শাড়ি পরে নেয় ছোঁয়া। কোমরে কিছুটা ব্যথা পেয়েছে, শাড়ি পরতে গিয়ে সেটা আঁচ করতে পারে ছোঁয়া। ছোঁয়ার শাশুড়ি পাশে দাঁড়িয়ে আছে, খুব খিদে পেয়েছে, তবুও খেতে বসার সাহস পাচ্ছে না। শাশুড়ি কি বলবে না বলবে। সাদি করলার জুস খেয়ে নিয়েছে পুরো 1 গ্লাস, আর এখন করলা ভাজি দিয়ে রুটি খাচ্ছে। ছোঁয়া আর চোখে সাদির খাওয়া দেখছে। লোকটার খাওয়ার স্টাইলটাও দারুণ। সাদি, সোহাকে সাথে নিয়ে যা, এখানকার একটা স্কুলে ভর্তি করিয়ে দিয়ে তারপর অফিসে চলে যাস। সাদির বাবা মুখে খাবার পুরে বলে, সাগর, তনু, তোর ওকে ভর্তি করে দিয়ে আসবি, আর আসার সময় দুটো ফিটার কিনে নিয়ে আসিস। সাদি খেতে খেতে বলে। ও মা, আপনি ফিটার খাবেন? ছোঁয়া বোকার মতো সাদিকে প্রশ্ন করে। সোয়ার কথা শুনেই সবাই মুখ টিপে হাসে। সাদি কটমট চোখে সোয়ার দিকে তাকায়। সাথে কষ্টিপও নিয়ে আসিস। দাঁতে দাঁত চেপে বলে সোয়ার দিকে এক পলক তাকিয়ে বেরিয়ে যায় সাদি। এই লোকটা এমন কেন? একদম অন্যরকম। ছোঁয়া মনে মনে বলে। তনু আর সাগরের সাথে ছোঁয়া বেরিয়ে পড়ে ভর্তি হতে। এবার টেনে ভর্তি হবে ও। আজকে আবারও সাহস করে ওই ধবধবে সাদা রুমের কাভার থেকে কালো জিন্স আর গোলাপি টপ নিয়ে পরে নিয়েছে। সাধু বকলে বকবে, কিন্তু এই শাড়ি পরে স্কুলে যাওয়া সম্ভব না। শাশুড়ি তনুকে বলে দিয়েছে ফেরার পথে ছোঁয়ার জন্য কিছু ড্রেস নিতে, আর ছোঁয়াকে পার্লারে নিয়ে নাক ফুটো করতে। ছোঁয়া ভয়ে কাচুমাচু হয়ে আছে। কান ফুটো করার সময় প্রচন্ড ব্যথা পেয়েছিল, এখনো নিশ্চয়ই আরো ব্যথা পাবে। সাদা কুকুরটাকে নিজের সাথে নিয়ে এসেছে ছোঁয়া। ঘরটা যেহেতু ওর, তাহলে ঘরের সব জিনিসগুলোও ওর। 10 মিনিট পরেই স্কুলের কাছে পৌঁছে যায় ওরা। ইয়া বড় মাঠ! ছোঁয়া আগে যে স্কুলে পড়তো সেখানে কোনো মাঠ ছিল না, আর এইরকম বিল্ডিংও ছিল না, ট্রিনের স্কুল ছিল। এত বড় মাঠ আর এত বড় স্কুল দেখে ছোঁয়া খুশিতে লাফিয়ে ওঠে। তনু ছোঁয়ার হাতটা শক্ত করে ধরে আছে। এই যেরকম ছটফট করছে, যে কোনো মুহূর্তে এদিক সেদিক চলে যেতে পারে। সাগর তনুর হাতটা শক্ত করে ধরেছে, আর কুকুরটাকে গাড়িতে রেখে এসেছে। সাদির চেনা এই স্কুলের হেড টিচার, ফোন করে আগেই সব জানিয়েছিল, তাই ভর্তি করতে বেশি সময় লাগে না। ভর্তি শেষে তনু আর ছোঁয়া বায়না করে ফুচকা খাবে। সাগর ডিরেক্ট না করে দেয়, কে শোনে কার কথা। দুজন দৌড়ে গিয়ে ফুচকার স্টলে বসে পড়ে। মামা, বেশি করে ঝাল দিয়ে 4 প্লেট ফুচকা দিন তো। ছোঁয়া বলে। 4 প্লেট কেন? আমি খাবো না এসব। নাক ছিটকে বলে সাগর। তোকে কে দিবে? 4 প্লেট তো আমাদের দুজনের জন্য। তনু মুখ বাঁকিয়ে বলে। সাগর খানিকটা লজ্জা পায়। ফুচকা দিতেই দুই রমণী পাল্লা করে ফুচকা খাচ্ছে। নাকের জলে চোখের জলে এক হয়ে গেছে, তবুও তাদের থামাথামির নাম নেই। সাগর বেশ বিরক্ত হয়। উঠে দোকানে গিয়ে পানির বোতল কিনেছে। ফিরে এসে দেখে দুজন শশা খাচ্ছে ঝাল কমানোর জন্য। সাগর ওদের হাতে পানি দেয়। এত ঝাল খাওয়ার কি দরকার? দরকার আছে ভাইয়া, ফুচকা খাওয়ার মজাই তো এটা। নাকের পানি চোখের পানি যদি ফুচকার সাথে নাই মেশে, তাহলে সেটা মজা লাগে না। ছোঁয়া হেসে বলে। তনুও তাল মিলাই। ভাগ্যিস ভাইয়ার সাথে নেই, থাকলে তোমার কথা শুনে কি বলতো জানো? জানি। আপনার ভাইয়া হলো একটা আস্ত করলার বস্তা। তার মুখ দিয়ে তেতো কথা তো বের হবেই, বলো। তিনজনেই হেসে ফেলে। কিছু কেনাকাটা করে বাড়ি ফিরে আসে ওরা। নাক ফুটো করার কথা ভুলে গেছে। ছোঁয়া রুমে আসতেই দেখে সিমির কল। মুখে হাসি ফুটে ওঠে ছোঁয়ার। আপি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুই? আমিও ভালো। বিয়েটা কেন করলে না? বরটা খুব স্মার্ট ছিল তো, আমার কিন্তু দারুণ লাগে। পছন্দ হয়েছে? সিমি আলতো হেসে বলে। খুব। আলহামদুলিল্লাহ। তুই যে খুঁতখুঁতানি মেয়ে, ভেবেছিলাম আবার যদি পছন্দ না হয়। তুমি কোথায় এখন? বাড়িতে। কবে আসলে? তোর বিদায়ের পরেই। এমনটা করার কি খুব দরকার ছিল? ছিল। জানো আপি, এই বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে। 3 বছর হবে হয়তো, বা তার কমও হতে পারে। নাম পরি। পরির চোখ, হাসি, হাঁটা সবটাই কেমন জানি তোমার মতো।
ছোঁয়ার কথা শুনে চমকে ওঠে সিমি, বুকের ভিতর চিনচিন করে ওঠে। তাই? নিজেকে স্বাভাবিক করে বলে সিমি। বাচ্চাটা না মা নেই, আমাকে মাম্মা বলে ডাকে। মানে শুনে সিমির বুকের ভিতর তোলপাড় শুরু হয়ে যায়, মনে পড়ে যায় কিছু ঘৃণ্য স্মৃতি, চোখ দুটো লাল টকটকে হয়ে ওঠে। বাবাও নেই বোধহয়। বাবা নেই কেন? সিমির হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বলে। 2 দিন হয়ে গেল এসেছে, ওর বাবাকে দেখিনি। বাচ্চাটা খুব একা রে। ছোঁয়া মন খারাপ করে বলে। আমাকে একবার দেখাবি? বাবা আমাকে নিতে আসলে আমি পরীকে নিয়েই যাব। তারপর আরো কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয় ছোঁয়া, আর সিমি ভাবতে থাকে বাচ্চাটার কথা। বিআরটিসি কোম্পানিতে এমডি পদে জয়েন করেছে সাদি। নিজের কেবিনে চোখ বন্ধ করে বসে আছে, তেমন কাজ নেই। বাড়ি চলে যেতে চেয়েছিল, কিন্তু বস যেতে দেয়নি। মে আই কাম ইন? ইয়েস, কামিং। চোখ বন্ধ রেখেই বলে সাদি। দোস্ত, আই মিন লাভ। আবির এক প্রকার দৌড়ে এসে বলে। সাদির চোখ ছোট ছোট করে তাকায় আবিরের দিকে। তোর আর আমার মধ্যে এরকম সম্পর্ক না যে তোর এরকম কথা শুনে আমি খুশিতে লাফিয়ে উঠবো। সাদি বিরক্তিকর নিঃশ্বাস ফেলে বলে। ও তাই তো, কিন্তু কি করব বলতো? আমি আবার তোকে না জানিয়ে কিছু করতে পারি না। বাঁকা হেসে বলে আবির। আমার বোনের থেকে দূরে থাকবি, ইটস মাই ওয়ার্নিং। আঙুল তুলে চোয়াল শক্ত করে বলে সাদি। কুল কুল। সাদির আঙুলটা নামিয়ে দিয়ে বলে আবির। তোর বোনকে আমার ভালো লাগে না, একদম তোর মতো। আমি তো ওই পিসিটার প্রেমে পড়েছি। বুকের বাঁ পাশে হাত দিয়ে বলে আবির। সাদি উঠে দাঁড়ায়, রাগে মাথা ফেটে যাচ্ছে। ইলেকশনে দাঁড়াচ্ছি, বিপুল ভোটে পাশ করব, আর তার আগেই পিচ্ছিটাকে। সাদি ফোনটা হাতে নিয়ে হন হনিয়ে বেরিয়ে যায়। আর কিছু শোনার নেই ওর। ছোঁয়া পরীকে খাইয়ে দিচ্ছে, পরী ফোনে গেম খেলছে আর খাচ্ছে। আচ্ছা সোনা, তোমার বাবাকে? ছোঁয়া পরীকে প্রশ্ন করে। পরী ফোন থেকে মুখ তুলে ছোঁয়ার দিকে তাকায়। ছোঁয়া খিলখিল করে হেসে ওঠে। সাদি উচ্চারণ করতে পারে না পরী। ছোঁয়াকে হাসতে দেখে পরীও হাসে। আবার বলো মা। পাদি 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 পাদি। পরী বলতেই থাকে আর ছোঁয়া হাসতেই থাকে। তখনই হুড়মুড় করে রুমে ঢোকে সাদি। দুজনই চুপসে যায়, কারণ সাদির চুলগুলো এলোমেলো, শার্টের ইন খুলে গেছে এক পাশের, চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। ছোঁয়ার মুখের উপরে একটা শপিং ব্যাগ ছুঁড়ে মারে সাদি। ছোঁয়া চমকে ওঠে। বোরকা ছাড়া যেন এক পাও বাড়ির বাইরে না যাওয়া হয়, না হলে পা কেটে রেখে দেব, ইডিয়েট। বলেই আবার গটগট করে ওয়াশরুমে ঢুকে পড়ে। ছোঁয়া আরো পরীর মুখের চাওয়াচাবি করে। কি হলো ব্যাপারটা? বাবা বদলু কেন? ছোঁয়াকে প্রশ্ন করে পরী। ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে। এটাকে বকা বলে না মা, এটাকে বলে টর্নেডো। ছোট মোটো একটা ঘূর্ণিঝড় বয়ে গেল। বুকে হাত দিয়ে জোরে শ্বাস নিয়ে বলে ছোঁয়া। মা, আবার তোমার পাপার নামটা বলো তো। পাদি 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 পাদি। এই নাম তোমায় কে শিখিয়েছে? সাদি কোমরে হাত দিয়ে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখে মুখে পানি। ছোঁয়া শুকনো ঢোক গিলে। এবার কি হবে? বলো মা, কে শিখিয়েছে? মাম্মা। বলেই পরী এক দৌড় দেয়। ছোঁয়ার চোখ পাকিয়ে পরী যাওয়ার দিকে তাকিয়ে থাকে। পরী তো পালিয়ে গেল, এখন ও কি করবে? কোথায় পালাবে? সাদির দিকে তাকানোর সাহস নেই। আস্তে করে খাবারের থালাটা বিছানায় নামিয়ে এক দৌড় দিতে যায় ছোঁয়া, কিন্তু দৌড় দেওয়ার আগেই ঠাস করে পড়ে যায়। সাদি ফোঁস করে শ্বাস নেয়। আমার নাম কি? ছোঁয়ার দিকে এগোতে এগোতে বলে সাদি। ছোঁয়ার বুক টিপ টিপ করছে। এই লোকটার চেহারা দেখলেই ভয়েরা দল বেঁধে হাজির হয়। কি নাম আমার? ধমক দিয়ে বলে সাদি। ছোঁয়া চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। প্রতিবন্ধী নাকি তুমি? যখন তখন দেখি ধপধপ করে শুধু পড়ে যাও। বুকে হাত গুজে দাঁড়িয়ে বলে সাদি। হ্যাঁ, আমি প্রতিবন্ধী, তো একটা প্রতিবন্ধী ভাতা ব্যবস্থা করে দিন। গাল ফুলিয়ে বলে ছোঁয়া। ডিসকাস্টিং। মাম্মামকে আবল তাবল নাম শেখালে ওয়াশরুমে ভরে রাখবো তোমায়। ঘাড় এদিক ওদিক ঘুরিয়ে বলে সাদি। আমি শেখাইনি, ও একাই বলেছে।
মুখ টিপে হাসে ছোঁয়া। বাদারামি কিন্তু একদম পছন্দ না আমার। ছোঁয়া হাত এগিয়ে দেয়। ধরুন। সাদি ভ্রু কুচকে তাকায় ছোঁয়ার দিকে। হোয়াট? বাংলা বোঝেন না? আমি পড়ে গেছি তাই হাতে গিয়ে দিলাম, এখন আপনি আমার হাতটা ধরে টেনে তুলুন। কপাট রাগ দেখিয়ে বলে ছোঁয়া। তোমার মনে হয় এটা আমি করব? তাচ্ছিল্য করে বলে সাদি। মনে হওয়ার কিছু নেই, আপনি আমাকে টেনে তুলবেন। কনফিডেন্স থাকা ভালো। সাদি ব্যালকনিতে দিকে পা বাড়ায়। ছোঁয়া মিষ্টি করে হাসে। সাধু বেবি, প্লিজ তুলুন না আমায়। নাকামো করে বেশ খানিকটা জোর করে বলে ছোঁয়া। সাদি দাঁড়িয়ে যায়, ভুরু কুচকে তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়াকে দাঁত কেলানো দেখে দাঁত কটমট করে তাকায়। এই মেয়ে, তোমাকে তো আমি। সাদি এগিয়ে যায় ছোঁয়ার দিকে। ছোঁয়ার গলার দিকে হাত দুটো বাড়ায়, দাঁতে দাঁত চেপে গলা চেপে ধরার জন্য। ছোঁয়া সাদির দু হাত মুঠো করে ধরে উঠে দাঁড়ায়। সাদি ভেবাচাকা খেয়ে যায়। থ্যাংক ইউ আমার নাদুস নুদুস গোলুমুলু কিউট সুইট সাধু বেবি। সাদির গাল টেনে দিয়ে বলে ছোঁয়া। সাদি বড় বড় চোখ করে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। এই মেয়েটা আস্ত একটা শয়তানের হাড্ডি। সাদিকে কিছু বলার সুযোগ না দিয়েই তাড়াহুড়ো করে চলে যায় ছোঁয়া। সাদি এখনো বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আস্ত একটা শয়তানকে তুলে এনেছো বাবা। সাদি দাঁতের দাঁত চেপে বলে, শাশুড়ি আর কাকি শাশুড়ি রান্না করছে, সাগর তনু ঘুরতে গেছে, পরি গেম খেলছে, কুকুর বিড়াল বাগানে খেলা করছে। এখন ছোঁয়া একা, কি করবে বুঝতে পারছে না। কিচেনে গেলে শাশুড়ি এক গাদা কাজ ধরিয়ে দেবে। কাজ করতে একদম ভালো লাগে না ছোঁয়ার, তাই পা টিপে টিপে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ির সামনেই বাগান, সামনে নানা রকমের গাছ আছে, সবে আমের আঁটি ধরেছে, এখনো শক্ত হয়নি। লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে খেতে দারুণ লাগবে। ছোঁয়া এক দৌড়ে আম গাছের কাছে চলে যায়। ওড়না গাছের গোড়ায় রেখে হুড়মুড় করে গাছে উঠে পড়ে। সাদি রুমের ব্যালকনি থেকে স্পষ্ট দেখা যায় গাছটা। সাদি ব্যালকনিতে বসে ফোনে কারোর সাথে কথা বলছে আর ব্ল্যাক কফি খাচ্ছে। সাধু বেবি, আম খাবেন? সাদি এদিক ওদিক তাকায়, কথাগুলো আকাশের দিকে থেকে ভেসে আসছে, কিন্তু বাঁদরটাকে দেখতে পাচ্ছে না। পরে কল করছি বলে সাদি ফোন রেখে দেয়। সাধু বেবি, আমি আম গাছে, এই যে সোজা তাকান। সাদি ছোঁয়ার কথা মতো সোজা তাকায়, দেখে গাছের সবচেয়ে উঁচু ডালটাতে ছোঁয়া বসে আছে। সাদি তাকাতেই সবগুলো দাঁত বের করে হাসে। সাদি বিড়বিড় করে বলে, সাধু, দুপুরে কি খাবি? সাবিনা বেগম শাড়ির আঁচল দিয়ে হাত মুছতে মুছতে ব্যালকনিতে আসে। সাদি মায়ের দিকে এক পলক তাকায়। কি খাবি দুপুরে? আর তোর বউ কোথায়? গম্ভীর গলায় বলেন, শাশুড়ি, আমি এখানে। আম গাছ থেকে হাত নেড়ে বলে ছোঁয়া। সাবিনা বেগম সেদিকে তাকিয়ে চমকে ওঠে। তুমি ওখানে কেন? পড়ে গেলে হাত পা আসতে থাকবে না? বিচলিত হয়ে বলেন, আম খাবেন? তাড়াতাড়ি কাঁচা আম। দরজার পাল্লার চাপ দিয়ে ভেঙে লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে মেখে তাতে আম ডুবিয়ে খেতে যা লাগে না, উফ, আমার তো জিভে পানি চলে আসছে। ছোঁয়া আমে একটা কামড় দিয়ে বলে। সাবিনা বেগম চোখ পাকিয়ে তাকায়। শাশুড়ি, পরেরটুকু আমি বলছি, এই ডায়লগ আমার মুখস্থ। শোনো মেয়ে, চৌধুরী পরিবারের বড় বউ তুমি, এটা ভুলে যেও না। চৌধুরী পরিবারের বউরা কখনো গাছে ওঠে না, কি ঠিক আছে না? সাদি এবার মায়ের দিকে তাকাচ্ছে তো একবার ছোঁয়ার দিকে তাকাচ্ছে। এদের ঝগড়া বিরক্ত লাগে সাদির। সাধু, তোর বউকে আমি 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে যদি ওর নিচে না নামে তাহলে ওর একদিন কি তোর যতদিন লাগে। বলে হন হনিয়ে চলে যায়। ছোঁয়া গোমরাহ করে আস্তে আস্তে গাছ থেকে নেমে পড়ে। একটা মানুষের মুখেও দশকস নেই, বেড়ে শিকের দল। দুপুরের খাবার সার্ভ করার দায়িত্বটা ছোঁয়াকে দিয়েছে ওর শাশুড়ি।
ছোঁয়া সবাইকে খাবার বেড়ে দেয়। সাদি এখানে খেতে আসেনি, ওর ভালো লাগছে না। আজকে খাবার টেবিলে ছোঁয়া নতুন একজন মানুষকে আবিষ্কার করে, শিফাত। পরীকে কোলে করে খাওয়াচ্ছে। পরী বাবাকে এটা সেটা অনেক কথা বলছে, বেচারা একটুও বিরক্ত হচ্ছে না, বরং মাঝে মধ্যে খাওয়া বাদ রেখে মেয়ের কথা শুনছে। ছোঁয়া মুগ্ধ হয়। আচ্ছা, এত ভালো বর, এত কিউট মেয়ে থাকার পরেও পরীর মা কেন চলে গেল? ছোঁয়ার মনে প্রশ্ন জাগে। তোমার আর সাধুর মধ্যে কি হয়েছে? শাশুড়িকে জিজ্ঞেস করে। হাত ধরাধরি হয়েছে। ছোঁয়া আন মনে উত্তর দেয়। সাদি তখন সিঁড়ি বেয়ে নিচে নামছিল। ছোঁয়ার কথাগুলো শুনে আটকে যায়। সিফাত মুখে ভাত উঠতে যাচ্ছিল, ছোঁয়ার কথা শুনে থেমে যায়। শাশুড়ি আর কাকি শাশুড়ি একে অপরের মুখের দিকে তাকায়। শ্বশুর মশাই কাশি দিয়ে ওঠে। ছোঁয়া সবার দিকে তাকায়। কি হলো, সবাই এমন থেমে গেল কেন? এই মেয়ে, রুমে এসো। সাদি কর্কশ গলায় বলে হনহনিয়ে চলে যায়। ছোঁয়া এখনো ভেবে পাচ্ছে না ও কি ভুল বলল কি। সবাই এমন বেশম খেয়ে গেল কেন, আর সাদি বা রুমে কেন ডাকছে? তবে বেশ বুঝতে পারছে কপালে শনি আছে। এই মেয়ে, তোমার কি কোনোদিন বুদ্ধি হবে না? সাবিনা বেগম ছোঁয়ার হাত ধরে টেনে এক পাশে নিয়ে ফিস ফিস করে বলে। ছোঁয়া কাচুমাচু হয়ে দাঁড়ায়। আমি কি করলাম? মুখটা কালো করে রিনঝিনিয়ে বলে। কি করেছো? কি করেছি? আমার ছেলে তোমার হাত ধরেছে, এটা ভাসুর শ্বশুরের সামনে বলতে লজ্জা করলো না তোমার? দাঁতে দাঁত চেপে বলেন তিনি। ও মা, হাত ধরা আবার খারাপ নাকি? কপাল চাপকে সাবিনা বেগম। আমার ছেলে ডাকছে তোমায়, যাও। ছোঁয়ার দিকে কটমট চোখে তাকিয়ে বলে সাবিনা বেগম। ডাকছে তো বকা দেওয়ার জন্য, ভালো তো আর বাসবে না। আপনি আর আপনার ছেলে দুজনেই এক, কথার সাথে করলার জুস ছড়ে। বলেই এক দৌড় দেয় ছোঁয়া, না হলে শাশুড়ি এখন চোখ দিয়েই ভর্ষ করে দেবে। কুত্তা বিলাইয়ের সাথে ধবধবে সাদা রুমে ছোঁয়াকে বন্দি করে রাখে সাদি। রুমে ঢোকার সাথে সাথে কোনো কথা না বলেই হাত ধরে টেনে এই রুমে এনে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছেন করলা সাহেব। ছোঁয়া রাগে আকাশ ছুঁই ছুঁই। লোকটার কত বড় সাহস ছোঁয়াকে রুমে বন্দি করে রাখে। শালা খবিস, জীবনেও বউ পাবি না। আমার মতো ইনোসেন্ট কিউট সুইট মেয়েকে বন্দি করে রেখেছিস। একবার বের হয় তো টাক মাথা সব পুরো চুল টেনে টেনে ছিড়বো আমি। ছোঁয়ার অদ্ভুত গালি শুনে সাদি কাচুমাচু হয়ে আশেপাশে তাকায়। সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে সাদির দিকে। আসলে সাদির অফিসের দুজন স্টাফ এসেছে, আর ওদের সাথে এসেছে আবির। সাদি একটা প্রজেক্ট করছে, সেটা দেখাবে বলে এসেছেন ওরা। যদিও সাদি ওনাদের বাড়িতে আনার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আবির এক প্রকার জোর করেই এসেছে ছোঁয়ার পরিচয় জানবে বলে। তাই সাদি ছোঁয়াকে রুমে এনে আটকে রেখেছে। ও চায় না ছোঁয়াকে আবির দেখুক। সাদি রাতের দাঁত চাপে। আবির শব্দ করে হেসে ওঠে। বোনকে রুমে নিশ্চয় বন্দি করে রেখেছো? আবির এক গালে হেসে বলে। গাইস, প্রজেক্ট দেখা শেষ, এবার চলুন আমার সাথে। সাদি ধপ করে ল্যাপটপ বন্ধ করে দেয়। ও মা, যাবো কি? আন্টি যে বললো লাঞ্চ করে যেতে, আমি আবার আন্টির কথা ফেলতে পারবো না। আবির আড়ামোড়া ভেঙে বিছানায় গা এলিয়ে দিয়ে বলে। সাদি বিরক্ত হয়। যত তাড়াতাড়ি সম্ভব এদের এখান থেকে বের করতে হবে, না হলে ওই ইডিয়েটটা মান সম্মানের দফা রফা করে ফেলবে। ওই দরজার শাশুড়ির তেতো ছেলে, দরজা খুলে দিন। আমার আমগুলো গাছতলে পড়ে আছে, কেউ নিয়ে চলে যাবে। ছোঁয়া দরজা ধাক্কাতে ধাক্কাতে আবারও বলে ওঠে। চমকে ওঠে সাদি। আবিরের হাসি চড়া হয়। আমি বরং দরজাটা খুলে দিয়ে আসি। বলেই আবির উঠে বসে। সাদি বড় বড় পা ফেলে দরজা খুলে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ছোঁয়া বড় বড় চোখ করে তাকায়, কোমরে হাত দিয়ে দাঁড়ায়। এই যে মিস্টার, সমস্যা কি আপনার? আমাকে এখানে বন্দি। ছোঁয়ার কথা শেষ হওয়ার আগেই সাদি ছোঁয়ার গলা থেকে ওড়না টেনে নিয়ে হাত বেঁধে দেয়। তারপর কভার থেকে কাস্টিউব বের করে ছোঁয়ার মুখে লাগিয়ে দেয়। ছোঁয়া বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এটা কি হলো? কুকুর আর বিড়াল ছানা আরাম করে বসে দেখছে ছোঁয়াকে। এবার কথা বলো,
ইডিয়েট একটা, কমন সেন্স নেই তোমার। ইচ্ছে করছে ছাঁটিয়ে চর বসিয়ে দিই। কড়া গলায় বলে সাদি। ছোঁয়া ভ্রু কুচকে শুধু তাকিয়ে আছে। কি পরিমাণে নির্দয় এই লোকটা ভাবা যায়। সাদি দীর্ঘশ্বাস ফেলে আবার দরজা খুলে বেরিয়ে যায়। ছোঁয়া সেদিকে অসহায় চোখ করে তাকিয়ে থাকে। এই ছিল কপালে। বাইরে এসে দেখে আবিররা রুমে নেই। নিশ্চয় মা নিয়ে গেছে। থ্যাংক গড। সাদিও চলে যায়। আপদগুলোকে বাড়ি থেকে বের করতে পারলেই শান্তি। খাবার না খেয়ে বাড়ি থেকে নড়বেই না আবির। সাবিনা বেগম খাবার বের করে দিচ্ছে ওনাদের। আদি মুখ বেঁকিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। আবির এদিক ওদিক তাকাচ্ছে, ছোঁয়াকে খুঁজছে, কিন্তু কোথাও নেই মেয়েটা। তাহলে কি এই বাড়িতেও থাকে না? তাহলে কোথায় থাকে? মনে মনে আওড়াতে থাকে আবির। শাশুড়ি, শাশুড়ি, আপনি কোথায়? ছোঁয়া বাড়ির মেন দরজা দিয়ে ভিতরে ঢুকতে ঢুকতে বলে। চমকে ওঠে সাদি। এই মেয়ে এখানে আসলো কি করে? সাবিনা বেগম ভ্রু কুচকে তাকায় ছোঁয়ার দিকে। এই মেয়ের কোনো কাণ্ডজ্ঞান নেই। আবিরের মুখে হাসি ফুটে ওঠে। সাদির সামনে দেখে মুখ ভেঙচি কাটে ছোঁয়া। সাদি চোখ পাকিয়ে তাকায় ছোঁয়ার দিকে। তাতে ছোঁয়া পাত্তা দেয় না। আবির খাওয়া বাদ দিয়ে তাকিয়ে আছে। ছোঁয়া ওড়না বেঁধে নিয়ে এসেছে আমগুলো। সাদির ইচ্ছে করছে এই মেয়ের মাথা ফাটাতে। তোমার মেয়ে তোমাকে খুঁজছে। বাচ্চা তো, বাচ্চা মেয়ে রেখে এদিক সেদিক ঘোরাঘুরি করো কি করে, হ্যাঁ? সাদি গম্ভীর গলায় বলে। আবিরের মুখটা কালো হয়ে যায়। এইটুকু মেয়ের আমার মেয়ে আছে, ভাবা যায়? দুদিনে কত শত কল্পনা জল্পনাই না করেছিল ছোঁয়াকে নিয়ে। এত বড় ছ্যাঁকা খাবে কে জানতো। ছোঁয়া সাদিকে ভেঙচি কেটে সিঁড়ি বেয়ে হন হনিয়ে চলে যায়। সাদি ফোঁস করে শ্বাস নেয়। আবির আর খেতে পারছে না। যা ছ্যাঁকা খেয়েছে তাতেই পেট ভরে গেছে। আবির, খাচ্ছ না কেন তুমি? একটু আগে তো না খেতে পেয়ে মরেই যাচ্ছিলে। দাঁতে দাঁত চেপে বলে সাদি। আবির কটমট করে তাকাই সাদির দিকে। সত্যি তো, খাচ্ছ না কেন? খাবারটা কি ভালো লাগছে না? অন্য কিছু বানিয়ে দেবো? সাবিনা বেগম বললেন। আবির অপ্রস্তুত হাসে। না না আন্টি, ঠিক আছে, খাচ্ছি তো। মুখে খাবার পুরে বলে আবির। তখনই আবার ছোঁয়া পরীকে কোলে করে নিচে নামে। সাদি চোয়াল শক্ত করে দাঁড়ায়। আবির তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। শাশুড়ি। সাবিনা বেগম চোখ পাকিয়ে তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়া মাথা নিচু করে ফেলে। এখানে কেন তুমি? আসলে পরি চিপস খাবে, কিন্তু বাসায় চিপস নেই, তাই ভাবছিলাম দোকান থেকে কিনে নিয়ে আসি। ঋণ ঋণিয়ে বলে ছোঁয়া। আন্টি ওকে? আবির প্রশ্ন করে। কেন বাবা, ওর সম্পর্কে তুমি কেন জিজ্ঞেস করবে আর আমি বলবো কেন? সাবিনা বেগম কড়া দৃষ্টিতে তাকায় আবিরের দিকে। আবির থতমত খেয়ে যায়। যেমন ছেলে তার তেমন মা। না মানে আসলে আবির আমতা আমতা করে বলে। মানে আসলে এসব কথা আমার আর। শাশুড়ি, আমি বলে দিচ্ছি। সাবিনা বেগমকে থামিয়ে বলে ছোঁয়া। এক গাল হেসে এগিয়ে আসে। এরকম মানে আসলে এসব কথা আমার আর আমার ছেলের পছন্দ এটা। এটা চৌধুরী বাড়ি। এই বাড়ি মানে আসলে এসব চলে না। ঠিক আছে না শাশুড়ি? সাদি দীর্ঘশ্বাস ফেলে। শাশুড়ি অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। আবির গালে হাত দিয়ে তাকিয়ে আছে। এই মেয়েটার কথা বলার স্টাইলও ভালো লেগে গেছে ওর। এই ছেলে, তোমার খাওয়া শেষ হলে বিদেয় হও। ধমক দিয়ে বলে সাবিনা বেগম। ছোঁয়া চমকে ওঠে। আবির কোনো রকমে হাত ধুয়ে হুড়মুড়িয়ে বেরিয়ে যায়। সাদি রুমে চলে যায়। এই মেয়ে, তোমার কি কোনোদিন কাণ্ডজ্ঞান হবে না? যাও রুমে। বাড়িতে চিপস না থাকলে অন্য কেউ দোকানে যাবে। তোমাকে যেতে কে বলেছে? শাশুড়ির ধমক শুনে ছোঁয়া রুমে চলে যায়। পরি কেঁদে ফেলে। ও ভাবছে ওকে বকা দিয়েছে। রাতে রান্না করার ভয়ে ছোঁয়া পরীকে নিয়ে ছাদে চলে যায়। শ্বশুর মশাইয়ের ফোন নিয়ে এসেছে। ছোঁয়ার একটা বাটন ফোন। আজকে শ্বশুরের কাছে বায়না করেছে একটা স্মার্ট ফোন কিনে দেওয়ার জন্য। আর তিনি বলেছেন কালকেই কিনে দেবে। ছোঁয়ার খুশি আর দেখে কে। এখন দুজন মিলে কার্টুন দেখবে বলে ঠিক করেছে। আর ছাদে আসার কারণ হলো যাতে কোনো কেউ ডিস্টার্ব না করে।
রাতে খাবার টেবিলে সবাই উপস্থিত। ছোঁয়া পরীকে নিয়ে একটু আগেই নিচে নেমেছে, আর তখনই সাবিনা বেগম ছোঁয়াকে কাজে লাগিয়ে দিয়েছে। শশা কাটতে হচ্ছে ছোঁয়াকে, আর সবার খাওয়া হয়ে গেলে বাসনও ওকেই মাজতে হবে। দুঃখে কান্না চলে আসছে ছোঁয়ার। বাড়িতে থাকতে একটুও কাজ করতে হতো না, মা আর আপি সব কাজ করত, কিন্তু এখানে দরজাল শাশুড়ি একটার পর একটা কাজ দিয়েই যাচ্ছে। সাদি সবাইকে কিছু বলতে চাইছে, তাই খাবার সামনে নিয়ে বসে আছে, খাচ্ছে না। সবাই চলে আসার পর সাদি একটা লম্বা শ্বাস নেয়। বাবা, কিছু বলতে চাইছি। বলো। খাবার মুখে পুরে বলেন উনি। কালকে সকালে ঢাকা চলে যাব আমি। সে কি রে, মাত্র 3 দিন হলো বাড়িতে এসেছিস, আর এখনই ঢাকায় যাবি কেন? সিফাত জিজ্ঞেস করে। আমি ওখানেই থাকবো, এরকম বস্তার সাথে আমার পোষাবে না। আর তোর বউ? সাদি প্লেটে ডাল দিয়ে বললেন সাবিনা বেগম। ও তো অনেক ছোট, সংসারে কিচ্ছু বোঝে না। তুমি না হয় ওকে শেখাও সংসার কিভাবে করতে হয়, শিখে গেলে নিয়ে যাব। মায়ের দিকে তাকিয়ে বলে সাদি। ছোঁয়া এক পাশে দাঁড়িয়ে শুনছে সব। আমি ওকে রাখতে পারবো না, তুই ওকে শেখাবি কি করে সংসার করতে হয়, শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হয়, তারপর এখানে এনে রেখে যাবি। কর্কশ গলায় বললেন উনি। মা, তুমি কি শুরু করলে বলবে? বিরক্ত হয়ে বলে সাদি। কিছুই শুরু করিনি, সিফাত কাল চলে যাবে, তুইও চলে যাবি, আর এই পুরো মায়ের ঘাড়ে রেখে যাবি তোর ছোট বউকে, আর সিফাত রেখে যাবে ওর মেয়েকে। আমি কি মানুষ না? আমার কি কোনো শখ আহ্লাদ নেই? ছেলের বউ নিয়ে আমারও সংসার করতে ইচ্ছে করে। সিফাত মায়ের দিকে করুণ দৃষ্টিতে তাকায়। সত্যিই মাকে বলার মতো কিছুই নেই ওর। তোমার এসব ইমোশনাল ড্রামা বন্ধ করো তো, জাস্ট বিরক্ত লাগছে আমার। তোমার বড় ছেলেকে বলো বউ কোথায় তাকে নিয়ে আসতে, তারপর তার সাথে সংসার করো। সাদি হন হনিয়ে চলে যায়। সুলাইমান চৌধুরী স্ত্রীর দিকে তাকিয়ে থাকে। সিফাত মাথা নিচু করে আছে। তোমরা কেন খাচ্ছ না? তাড়াতাড়ি খাবার খাওয়া শেষ করো। কঠিন গলায় বললেন উনি। ছোঁয়ার চোখে পানি চলে আসে। মায়ের সাথে এমন ব্যবহার করে। মা, আমি বিয়ে করতে পারবো না, আমি তোমার শখ আহ্লাদ মেটাতে পারবো না। তুমি পরীর মুখের দিকে তাকাও না মা, দেখো কত মায়া মেয়েটার মুখে, ওকে নিয়েই তোমার সুখগুলো পূরণ করো না মা। ঋণ ঋণিয়ে বলে সিফাত। সাবিনা বেগম কিছু বলে না। এই মেয়ে, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? খেতে দাও। ছোঁয়াকে বলেন উনি। ছোঁয়া হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়। খিদে নেই আমার। সাবিনা বেগম কিছু বলে না, নিজের ঘরে চলে যায়। মানুষটা খুব কঠিন মনের, সবাইকে নিজের কষ্ট দেখায় না উনি। ছোঁয়া সাদি রুমে আসে। কানে হেডফোন গুঁজে ব্যালকনিতে বসে আছেন তিনি। ছোঁয়ার ভীষণ রাগ হয়। মাকে কথা শুনিয়ে এখানে এসে গান শোনা হচ্ছে। দাঁত কটমট করে সাদির দিকে আসতে যায়। একটু আগেই সাদির হাত ফসকে পানির বোতল পড়ে অনেকটা পানি পড়েছিল ওখানে। ছোঁয়া সেটা খেয়াল করে না। হনহনিয়ে আসতে গিয়ে ঠাস করে পড়ে যায়। ধপ করে শব্দ হওয়াতে সাদি পিছনে তাকায়। ছোঁয়াকে পড়ে থাকতে দেখে বোঝা শেষ, এই মেয়েটা আবার পড়ে গেছে। কান থেকে হেডফোন খোলে সাদি। ছোঁয়া চোখ মুখ খিচে বন্ধ করে আছে। প্রবলেম কি? সাদি ভ্রু কুচকে জিজ্ঞেস করে ছোঁয়াকে। ছোঁয়া চোখ খোলে। খুব বেশি ব্যথা পায়নি। গোল হয়ে বসে ছোঁয়া। আপনার প্রবলেম কি? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? কোথাও যাওয়া হচ্ছে না আপনার, এখানেই থাকবেন। ভরা সংসার চাই আমার শাশুড়ি, তো তাকে তাই দিতে হবে। বছর ঘুরতে না ঘুরতেই আমি মা হব, আর আমার শাশুড়ি দাদিমা হবে। এইভাবে 12 বছরে 12টা নাতি দেব শাশুড়িকে। তারপর তার সংসার ভরে যাবে, বুঝলেন? এক নাগাড়ে কথাগুলো বলে ছোঁয়া। সাদির কপালে 3টে ভাঁজ ফেলে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। এত ফালতু কথা বলে কি করে মেয়েটা? তোমার কি আমার হাতে চর খেতে খুব ইচ্ছে করে? হাত দেখিয়ে বলে সাদি। আমি ভয় পাই না আপনাকে, আমি যা বলেছি তাই হবে। আমার শাশুড়িকে ভরা সংসার দিতেই হবে, না হলে আপনাকে ন্যাড়া করে দেব আমি। রাগে ফোঁস করতে করতে বলে ছোঁয়া। আমার বেবি চাই মানে চাই, লাগবে মানে লাগবে, এখন মানে এখনই, বলেছি মানে বলেছি, না করলে কান্না করব মানে করবই বলে দিলাম। মনে ভয় ডর নাই তোমার? ও মা, ভয় কেন পাবো? আমি তো হিরো আলমকেই ভয় পাই না, আর আপনাকে ভয় পাবো?
ছোঁয়ার কথা শেষ হওয়ার সাথে সাথে ঠাস করে গালে থাপ্পড় পড়ে। গালে হাত দিয়ে তাকিয়ে থাকে সাদির দিকে। এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সিরিয়াসলি শুধুমাত্র ভয় পায় না বলে চড় মারবে? আর চড় মারলেই ছোঁয়া ভয় পেয়ে যাবে? মগের মুল্লুক নাকি? ইডিয়েট। দু হাতে মাথা চেপে ধরে বলে সাদি। ভীষণ বিরক্ত লাগছে। ছোঁয়ার চোখ দুটো লাল টকটক করছে, যে কোনো সময় পানি গড়িয়ে পড়বে। যাও এখান থেকে। ধমক দিয়ে বলে সাদি। এবার ফুফিয়ে ওঠে ছোঁয়া। গাল থেকে হাত সরায়। 5 আঙুলের ছাপ বসে গেছে। ফর্সা গালটা লাল হয়ে গেছে। ভীষণ ব্যথা করছে। রাগে দুঃখে ছোঁয়া সাদির ডান হাতটা টেনে নেয়। তারপর তাতে কামড় বসিয়ে দেয়। এত জোরে কামড় বসায় যে সবগুলো দাঁত বসে যায়। সাদি ভ্রু কুচকে তাকিয়ে আছে। ইচ্ছে করছে ঠাটিয়ে আরেকটা চড় বসিয়ে দিতে। এই মেয়ে, সাদি গর্জন তুলে বলে। চোখ দুটো মুহূর্তেই লাল হয়ে গেছে। ছোঁয়া মনে মনে ভীষণ ভয় পেয়ে যায়, তবুও বুঝতে দিচ্ছে না। সাদি ছোঁয়ার যাওয়ার দিকে এক পলক তাকিয়ে হাতের দিকে তাকায়। কুকুর নাকি তুমি? ছোঁয়া দাঁত কটমট করে, হাত শক্ত করে, সাথে সাথে অপর গালে আর একটা চড় পড়ে। এবারের চড়টা আরো জোরে দিয়েছে। দুগালে হাত দিয়ে শব্দ করে কেঁদে ফেলে ছোঁয়া। জীবনে মা বাবাও কখনো মারেনি ছোঁয়াকে। ফার্স্ট টাইম চড় খেলো। 2 গালে 10টা আঙুলের ছাপ পড়ে গেছে। অ্যালার্জি থাকায় গাল দুটো টানা দিয়ে ফুলে উঠেছে। এখান থেকে যাও। সাদি চোখ বন্ধ করে কানে হেডফোন গুঁজে বলে। ছোঁয়া সাদির দিকে এক পলক তাকায়। মানুষটা এত নিষ্ঠুর কেন? একটুও কি মায়া হয় না? এভাবে কি করে মারতে পারলো ছোঁয়াকে? একবারও হাত কাঁপলো না। সাদি চোখ খুলে দেখে ছোঁয়া এখনো বসে আছে। মেয়ে, যেতে বলেছি না? ধমক দিয়ে বলে সাদি। ছোঁয়া কেঁপে ওঠে। সাদির হাত থেকে হেডফোন নিয়ে সেটা ব্যালকনি দিয়ে ফেলে দিয়ে ভোঁ দৌড় দেয়। এক দৌড়ে রুমের বাইরে চলে যায়। 2 সেকেন্ড সময় লাগে সাদির বুঝতে ওর সাথে ঠিক কি হলো। প্রিয় হেডফোন এটা সাদির। খুব স্পেশাল মানুষ গিফট করেছিল এটি। কখনোই কাছছাড়া করে না। এক লাফে উঠে দাঁড়ায় সাদি। ব্যালকনির রেলিং ধরে উকি ঝুঁকি দেয় দেখার জন্য কোথায় পড়েছে। ইটের উপরে পড়েছে আর 3 টুকরো হয়ে গেছে। স্তব্ধ হয়ে যায় সাদি। 2 পা পিছিয়ে যায়। রাগে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। ওইটুকু একটা পুচকে মেয়ের এতটা সাহস হয় কি করে? আজকে ওই মেয়েটাকে দেখে নেবে সাদি। উল্টো করে ঝুলিয়ে বেঁধে রাখবে। কত বড় সাহস! ডিসকাস্টিং। হাতের দিকে তাকাই সাদি। ছোঁয়ার শাশুড়ির ঘরে চলে যায়। ভীষণ কান্না পাচ্ছে। কান্না করার মতো একটা নিরাপদ জায়গা দরকার। সাবিনা বেগম বিছানায় গোল হয়ে বসে পরীকে পড়াচ্ছে। বাচ্চা মেয়েটা সবে কথা শিখেছে, এখনই তাকে পড়া শেখাচ্ছে। তার ছেলে মেয়ের বেলাও এমন করেছে। কথা বলা শেখার পরই পড়াতে শিখিয়েছে। শুধু পারেনি সাদিকে শেখাতে। জন্মের পর থেকেই ছেলেটার ঘাড় তেরা। হওয়ার মিনিট খানেক পরেই ওকে ঘাড় সোজা করে শোয়াই। আর তখনই সাদি ঘাড় ব্যাকা করে নেয়। বেশ কয়েকবার চেষ্টা করেও ঘাড় সোজা করে শেখাতে পারেনি। আমার শাশুড়ির কোলে মাথা রেখে হুড়হুড় করে কেঁদে ওঠে। সাবিনা বেগম ছোঁয়ার দিকে সরু চোখে তাকিয়ে থাকে। হলো কি এই মেয়েটার? মাম্মা। পরীর ডাকে ছোঁয়াকে। ছোঁয়া কথা বলে না, কাঁদতে ব্যস্ত। সাবিনা বেগম হাত রাখে ছোঁয়ার মাথায়। তখনই সিফাত আর শ্বশুর মশাই রুমে ঢোকে। ছোঁয়াকে কাঁদতে দেখে শফিক চৌধুরী হক চকিয়ে যায়। কি হয়েছে? সোয়া কাঁদছে কেন? ছোঁয়ার পাশে বসে বলে। শ্বশুর মশাইয়ের আহ্লাদি কথা শুনে ছোঁয়ার কান্নার গতি বেড়ে যায়। উঠে বসে। ছোঁয়ার মুখের দিকে তাকিয়ে চমকে ওঠে ওনারা। 2 গাল অসম্ভব ফুলে গেছে। 10 আঙুলের ছাপ স্পষ্ট। কেন মারবো তোমায়? শাশুড়ি গম্ভীর গলায় বলে। ছোঁয়ার চোখের পানি মুছে ফেলে। পরি ছোঁয়ার গায়ের সাথে লেপটে আছে। ছোঁয়াকে কান্না করতে দেখে বেচারা ভয় পেয়ে গেছে। ফুফিয়ে বলে ওঠে ছোঁয়া। সিফাত হেসে ফেলে। শাশুড়ি কপালে হাত দিয়ে বসে। এই মেয়েকে উনি কি করে মানুষ করবে? 16 বছরের এই মেয়ে এতটাই বাচ্চা হয়?
সাবিনা বেগমের তো 15 বছরেই বিয়ে হয়েছিল, কিন্তু উনি তো এমন ছিল না। শফিক চৌধুরী ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। খুব খারাপ লাগে মেয়েটার জন্য। যদি উনি সিমিকে পছন্দ না করতো তাহলে এইটুকখানি মেয়েকে বিয়ের বোঝা বইতে হতো না। আমার ছেলেটা আমি বাড়ি যাব, আমার বাবাকে এনে দিন। আমি মায়ের কাছে যাব, এনে না দিলে আমি একাই চলে যাব। ছোঁয়া বলে। এই রাতের বেলায় বাড়ির বউরা বাড়ির বাইরে যায় না। সাবিনা বেগম কড়া গলায় বলে। ছোঁয়া পরীকে কোলে করে উঠে দাঁড়ায়। কোথায় যাচ্ছ? ছোঁয়া শাশুড়ির কথার উত্তর দেয় না, সোজা চলে যায় সাবির রুমে। এই রুমটা তো ওই লোকটার একার নয়, এটা ছোঁয়ারও রুম। পরীকে বিছানায় বসিয়ে দেয় ছোঁয়া। মেয়েটা চুপচাপ আছে, কোনো কথাও বলছে না। ছোঁয়া চোখের পানি মুছে পরীর পাশে বসে, এখনো ফুপিয়ে যাচ্ছে। মাম্মা খাবো। পরী ছোঁয়ার কোলের মধ্যে বসে বলে। পরীর মুখের দিকে তাকায় ছোঁয়া। এইটুকখানি হয়ে গেছে মুখটা, হয়তো খুব ভয় পেয়েছে। কি খাবে মা, বলো। ছোঁয়া পরীর মুখে হাত বুলিয়ে বলে। নুডল। পরী আলতো হেসে বলে। আচ্ছা তুমি বসো, আমি বানিয়ে আনছি। পরী মাথা নাড়ায়। ছোঁয়া ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে সাদির কিচেনে চলে যায়। সেখানে প্রয়োজনীয় সব কিছুই রাখা থাকে। সেই দিন ছোঁয়া দেখেছে চটপট নুডলস রান্না করে ফেলে। নুডলসটা বাটিতে ঢালতে গিয়ে গরম কড়াইতে হাত লেগে যায় ছোঁয়ার। আ করে আর্তনাদ করে ওঠে, কিন্তু এই 4 দেওয়ালের মধ্যেই থেকে যায় ছোঁয়ার আর্তনাদ। কেউ শুনতে পায় না। কোনো রকমে নুডলসটা বেড়ে নেয় ছোঁয়া, বাঁ হাত দিয়ে ধরে পরীর সামনে রাখে। সাদি তখন রুমে আসে। মা, হাত দিয়ে খেতে পারবে?